আমার বাবা পরিযায়ী শ্রমিক। কাজের জন্য বছরের বেশিরভাগ সময়ই বিভিন্ন রাজ্যে থাকেন। আমার দাদুও এই কাজই করতেন। তবে জেঠু পড়াশোনায় বেশ ভালো ছিলেন। তিনি গ্রামের প্রধান, তাই বাড়িতে জেঠিমার দাপট যথেষ্ট। তবে তার থেকেও দাপুটে হলো আমার ঠাম্মা। এখনো পর্যন্ত সংসারের চাবিকাঠি তার হাতে। আমি দিশা, এই পরিবারের ছোট ছেলের ছোট মেয়ে। মা আমাকে আর দিদিকে সব সময় আগলে রাখতেন। বাবা কম রোজগার করত বলে ঠাকুমা জেঠিমা সব সময় আমাদের নানা কাজের ফরমাস করত। কেউ বলতো পান এনে দে, তো কেউ বলতো চা করে দে, কেউ বলতো একটু দোকান জানা। এই সব করতে করতে পড়াশোনাটা আর করাই হলো না। যা হোক করে দিদি মাধ্যমিক পাশ করলেও আমি অতটাও করতে পারিনি। বাবা বছরে 2-4 বার বাড়িতে আসতো। তবে তার রুদ্রমূর্তি দেখে ভয়ে কাঁপতাম আমি। কেন, মাও ভয়ে কাঁপত। সব সময় তটস্থ হয়ে থাকতেন, বাবা যেন রেগে না যান। আর ঠাম্মা সব কিছুতেই বাবাকেই সমর্থন করত। ফলে বাবার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যেত। মাকে দেখতাম সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতেন। শরীর খারাপ বা জ্বর জ্বালা যাই হোক, সব কিছুই মুখ বুঝে সহ্য করে সংসারের কাজ করে যেতেন। আমি একটু বড় হতে মায়ের কাজে হাত লাগাতে শুরু করি। একটু আধটু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করি। তার জন্য কখনো কখনো 2-4 ঘা মার খেতে হতো মায়ের হাতে। তবুও প্রতিবাদ করতে পিছপা হতাম না। দিদি ছিল একটু ঠান্ডা প্রকৃতির। আমি কিছু বলতে গেলেই ও এসে আমার মুখটা চেপে ধরত। প্রতি বছর পয়লা বৈশাখে বাবা আমাদের 2 বোনকে জামা কিনে দিতেন আর মাকে কাপড় কেনার টাকা। মা সেই টাকা দিয়ে বিছানার চাদর, ঘরের জিনিসপত্র, বাসন অথবা সংসারের প্রয়োজনীয় অন্যান্য জিনিস কিনত। সেবারও পয়লা বৈশাখে বাবা কাজে যাননি, বাড়িতেই ছিলেন। আমি আর বোন বায়না করলাম মেলায় যাবার জন্য। বাবা রাজি হওয়ায় মা আমাদের নতুন জামা পরিয়ে তৈরি করে দিলেন। আমি বললাম, মা তুমি চলো। উত্তরে মা বললেন, আমার কাজ আছে। আমি জোর করতে বাবা ও মাকে যাবার জন্য বললেন। মা একটা পুরনো কাপড় পরে রেডি হয়ে আসলে বাবা জিজ্ঞাসা করলেন, তোমার নতুন কাপড় কই? উত্তরে মা বললেন, বিছানার চাদর কিনেছি, চাদরটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। শুনে বাবা বাড়ি থেকে বেরিয়ে যান। মা আমাকে বকাবকি করেন, কি দরকার ছিল তোর বায়না করার? নিজেরাই চলে গেলেই পারতিস। দেখলি তো বাবা রেগে বেরিয়ে গেলেন। দেখ এবার বাড়ি এসে কি কুরুক্ষেত্র শুরু করেন। কিছুক্ষণ পর দেখি বাবা একটা প্যাকেটে করে শাড়ি নিয়ে মাকে দিয়ে বললেন, এটা পরে এসো, সবাই মিলে বেড়াতে যাব। ঠাকুমা বললেন, বৌমা তুমি যে বললে খোকার টাকা দিয়ে চাদর কিনেছ, তাহলে কাপড়ের টাকা কি বাপের বাড়ি থেকে পাঠিয়েছে? আমি বললাম, মামার বাড়ি থেকে পাঠায়নি ঠাম্মা, বাবা কিনে দিয়েছে। বাবা তোমাকেও তো কাপড় কিনে দিয়েছে। মা আমার মাথার চুলের মুঠিটা জোরে টেনে বললেন, চল বড্ড কথা বলিস। সেবার মেলায় খুব আনন্দ করেছিলাম। বাবার কাজের খবর আসায় কয়েকদিনের মধ্যে বাবা চলে গেলেন নিজের কাজে। মেলা থেকে ঘুরে আসার পর মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না। শরীর যত খারাপই হোক না, মা কিছুতেই
কাউকে বুঝতে দিতেন না। তাহলে ঠাকুমা জেঠিমা আরও গঞ্জনা শোনাতে শুরু করবেন সেই ভয়ে। কিন্তু দিন দিন মা ক্রমশই দুর্বল হয়ে পড়তে লাগলেন। মায়ের কাজগুলো আমি খানিকটা করে দিতাম, যাতে বিশ্রাম পেলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। কিন্তু না, মায়ের শরীর আরও খারাপ হতে লাগলো। একদিন সকালে মা আমাকে প্রতিবেশী দুলু কাকিমাকে ডেকে আনতে বললেন। মায়ের সুখ দুঃখের কাহিনী শোনার মতো একমাত্র দুলু কাকিমাই ছিলেন। দুলু কাকিমা বাড়িতে এলে মা ওনাকে বললেন, মেয়ে দুটোকে দেখো একটু, আমি আর বাঁচব না মনে হচ্ছে। 2 মিনিট বসার পর দুলু কাকিমা দৌড়ে গেলেন ডাক্তার আনতে। আমিও ছুটলাম পিছন পিছন, দিদিকে মায়ের কাছে বসিয়ে রেখে। গ্রামের ডাক্তার তো হাতের কাছে পাওয়া যায় না। বেশ খানিকক্ষণ লেগে গেল ফিরে আসতে। এসে দেখি সবাই কাঁদছে। বুঝতে পারলাম মার আমাদের মধ্যে নেই। কিন্তু মাকে দেখে মনে হচ্ছে মা যেন শান্তিতে ঘুমোচ্ছেন, ভালো আছেন, নিশ্চিন্তে আছেন। মায়ের মৃত্যুর পর যাবতীয় কাজ সম্পন্ন হলে ঠাকুমা বাবাকে বললেন আমাদের 2 বোনকে মামার বাড়ি রেখে আসতে। আমাদের দেখাশোনা করার মতো কেউ নেই। এরই মধ্যে কানে আসলো বাবা নাকি আমাদের জন্য নতুন মা আনবেন। কথাটা শুনে আমার অবাক লেগেছিল। মা কি নতুন করে আনা যায়? রাতে বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, মা কাকে বলে? যিনি সন্তান ধারণ করেন, সন্তানকে লালন পালন করেন আর যত্ন করে মানুষ করেন, তাকেই মা বলে। তাহলে বাবা ঠাম্মা কেন বলছেন নতুন মা নিয়ে আসার কথা? বাবা কোনো উত্তর না দিয়ে হু হু করে কেঁদে ফেললেন। বাবার কান্নার অর্থ আমার মাথায় ঢুকলো না। কয়েকদিনের মধ্যেই বাবা আবার নিজের কাজে চলে গেলেন। আমি আর দিদি জেঠিমা ঠাকুমার কাছেই থাকতে লাগলাম। সংসারের যাবতীয় কাজকর্ম করার জন্য পড়াশোনা প্রায় বন্ধই হয়ে গেল। মাঝে মাঝে ঠাম্মা বাবাকে চিঠি লিখে আমার হাতে দিত ডাকবাক্সে ফেলে আসার জন্য। এবার বাবা যখন বাড়ি এলেন মুখটা বেশ গম্ভীর লাগলো। অন্যবার এসেই ঠাম্মি জেঠিমা জ্যাঠা সবাইকে প্রণাম করতেন। এবার আর সেসব দেখলাম না। একদিন সকালে ঠাম্মি বাবা জ্যাঠা সবাইকে নিয়ে বসে কিছু একটা আলোচনা করছিল। বুঝলাম ঠাম্মি টাকা পয়সা সম্পত্তি সব কিছু ভাগ করে দিলেন। বাবা ঘরে আমাকে আর দিদিকে ডেকে নিয়ে এসে বললেন, তোরা কি আমার সঙ্গে একটু কষ্ট করতে পারবি মা? বাপে মেয়ে 3 জন দিনগুলো কাটিয়ে দেব তাহলে। এবার থেকে আমি যেখানে কাজে যাব তোদের নিয়ে যাব। আমরা রাজি হয়ে গেলাম। বাবা আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। এবারে বাবা যেখানে কাজে গিয়েছেন তারই কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে আমরা 3 জন থাকি। জমানো টাকা আর উপার্জনের টাকা দিয়ে আমাদের সংসার চলতে লাগলো। আমরা পড়াশোনায় আবার মনোযোগ দিলাম। তার মধ্যেই সংসারের কাজে বাবার সঙ্গে হাত লাগাতাম। সকালে 3 জনে উঠে রান্নার কাজ সেরে বাবা কাজে চলে যেতেন আর আমরা 2 বোন স্কুলে। বিকেলে স্কুল থেকে ফিরে 2 বোনে খেলা করতাম, গল্প করতাম, সন্ধেবেলায় পড়াশোনা করতাম। আর তারপরে বাবা এসে গেলে বাবার সঙ্গে গল্প করতাম। সুন্দরভাবেই দিনগুলো কাটছিল। বাবা একটা ছোট্ট জায়গা কিনে বাড়ি তৈরি করেন।
অল্প অল্প করে টাকা পয়সা জমাতেও শুরু করেন। আফসোস করে বলেন, অনেক চেষ্টা করি তোদের মায়ের অপূর্ণতা পূরণ করতে, কিন্তু ওর মতো পারি না। সত্যি আরও আগে যদি একটু ভাবতাম, তাহলে হয়তো তোরা তোদের মাকে হারাতিস না। বাবার বয়স হচ্ছে, মাথার কাঁচা চুলগুলো সব সাদা হয়ে গেছে, শরীরের জোরও কমেছে। তাই দিদির বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিলেন। দিদি রাজি হয় না, কিন্তু বাবা বলেন, আমি না থাকলে তোদের দেখবে কে? অন্তত জামাইগুলো দেখে যাই। বাবা দিদির বিয়ে দিয়ে দিলেন। জামাইবাবু অসম্ভব ভালো মনের মানুষ ছিলেন। যেহেতু আমাদের দাদা ছিল না, তাই আমি ওনাকে দাদা বলেই ডাকতাম। বাবা খুব ভালোবাসতেন। প্রতি বছর জামাই ষষ্ঠীতে জামা কাপড়, ফল, মিষ্টি কিনে দিদির বাড়ি দিতে যেতেন। বাবা আমার দায়িত্বটাও দাদার হাতে তুলে দিয়েছিল। বলেছিলেন, তোমার তো অনেক জানাশোনা, আমি বুড়ো হচ্ছি, দিশা তোমার বোনের মতো, ওকে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিও। আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। টাকা পয়সা, বাড়ি ঘর যা কিছু আছে সবই তো আমার এই দুই মেয়ের জন্য। মানুষ মনে হয় নিজের জীবন কখন ফুরিয়ে আসছে বুঝতে পারে। হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে বাবা মারা যান। আমি হলাম সর্বহারা। বাবার মৃত্যুর পর দাদার প্রকৃত রূপ আস্তে আস্তে ধরা পড়তে লাগলো। দিদির কাছে বাবার দেওয়া যেটুকু টাকা ছিল দাদা নিতে লাগলো। এমনকি আমি থাকতাম বলে আমাকেও কিছু টাকা পয়সা প্রতি মাসে দিতে হতো। দিদির আপত্তি থাকলেও তা মোটেই মান্যতা দিত না দাদা। দিদি ভালো রান্না করতে পারে না, এই অজুহাতে আজকাল রান্নার পুরো দায়িত্বটাই আমাকে পালন করতে হয়। মাঝে মাঝে নিষ্প্রভ নিষ্প্রাণ বাবা মার ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটাও জল বের হয় না। বাবা মা দুজনেই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। কি হবে কেঁদে? তারা কি ফিরবে? ক্রমশ দিদি জামাইবাবুর ওপরে নির্ভরশীল হয়ে গেলাম। বাড়িঘর, টাকা পয়সা নিজের থাকা সত্ত্বেও একা অবিবাহিত মেয়ে একটা বাড়িতে থাকা ঠিক নয়। লোকে কি বলবে, কার কখন খারাপ দৃষ্টি আমার উপরে পড়বে, তাই আর থাকা হয় না। জোর করে মনের ইচ্ছের বিরুদ্ধেই দিদির বাড়িতে থাকতে বাধ্য হতাম। একটুও ভালো লাগতো না দিদির কাছে থাকতে। প্রায়ই দিদি জামাইবাবুর মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়া লেগেই থাকতো। চোখের পলকে কেটে গেল কয়েকটা বছর। চোখে মুখে বয়সের ছাপ ফুটে উঠেছে, সেই লাবণ্য আর নেই। পাত্রপক্ষ দেখতে আসলে আমাকে নিয়ে যত না প্রশ্ন, তার থেকে বেশি প্রশ্ন আমার ব্যক্তিগত কত সম্পত্তি আছে তা নিয়ে। বিয়ে না হওয়ায় দিন দিন আমি সমালোচনার পাত্রী হয়ে যাচ্ছি। আমি অপয়া, তাই আমার বিয়ে হচ্ছে না। কেউ বলে আমি স্বাধীনতায় বিশ্বাসী, তাই বিয়ে করছি না। কেউ বলে আমি কুঁড়ে, তাই শ্বশুরবাড়ির ঘর করতে ভয় পাই। কাকে কি বোঝাই? সংসারের স্বপ্ন আমিও দেখেছিলাম, স্বামী সংসার আমিও চাই, কিন্তু সব চাওয়া সব সময় পাওয়া যায় না। না পাওয়ার যন্ত্রণা কি সেটা যে পায় না সে বোঝে। দূরের লোকেরা শুধুমাত্র সমালোচনাই করে যায়। এক অনাথ মেয়ের জীবন যে কি অসহায় সেটা ছাড়া আর কেউ জানে না। মা ঠিকই বলতেন, মা ছাড়া সন্তানরা বাঁচে না। মা মানেই ছায়া, আর ছায়া ছাড়া দেহ হয় না।
বন্ধুরা, পুরো গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরবর্তী গল্প সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশনটা এসে পৌঁছয়। আসছি পরবর্তী আর একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।